বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হয়তো জ্ঞাত হতে ভুল করেছিলাম। আমাকে যখন তারা দুজন বলল যে আপনারা এখানে যারা সাংবাদিক আছেন তাদের সাথে একটা সময় কাটাই, অথবা আসি দেখি যে মহৎ কাজটি আপনারা করছেন, কিভাবে করছেন, এবং সেসব বিষয়ে একটু একে অপরকে জানা। তো তার আরেকটা ধাপ যে এরকম আছে সেটা আমি এখানে এসে বুঝতে পেরেছি, আমার জ্ঞাত ছিলাম না। যেহেতু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রাষ্ট্রের পালন করতে হলে কিছু সমন্বয়, কিছু বিধি বিধান, কিছু ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হয়, এটা দায়িত্বের জায়গা থেকে। তো সেভাবে যদি গুরুত্বপূর্ণ কোনো কথা আপনাদের জানার প্রয়োজন থাকে আমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, তাহলে অন্য একদিন আমি সময় নিয়ে আসবো, হয়তো সেটা একদিন দুদিন পরেও হতে পারে। এবং আমার উচিত হবে অন্যদেরকে একটু জ্ঞাত করে আসা যে আমি এই বিষয়গুলি নিয়ে সাংবাদিকদের অধিকতর জানান দিতে চাই, এবং তাদের যে সমস্ত রয়েছে, জানার আগ্রহগুলি আছে, সেটা পরিচ্ছন্ন করতে চাই, স্পষ্ট করতে চাই। তো এরকম ভাবে আমার মনে হয় যে একটু কথা সমন্বয় করে বলে এসে আপনাদের বললে ভালো হয়, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ সেটি ছাড়া হবে না, অন্য কিছু হলে সেটা বেমানান হবে, বললে ঠিক হবে কিনা আমি জানি না, অপ্রাসঙ্গিক হয়ে যায় কোনো কোনো সময় এভাবে উপস্থিত হয়ে। কারণ আপনারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের সাথে কথা বলতেও হবে একটু বস্তুনিষ্ঠতা, পারিপার্শ্বিকতা, সমন্বয়ের অভাব কোথায়, কখন, কি কারণে, এগুলি সুস্পষ্ট করে বললেই আমার মনে হয় সেটা সমৃদ্ধ হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমার সৌভাগ্য হয়নি আপনাদের মতো এরকম মহৎ এবং গুরুত্বপূর্ণ পেশায় ব্রত থাকা। যদি আমি পড়াশোনা করেছিলাম মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম, যে দায়িত্বটা জাতির হয়ে, দেশের হয়ে আপনারা পালন করছেন, আর জাতির বিবেক হয়ে পালন করছেন, জাতিকে পথ দেখাচ্ছেন, শুধরে দিচ্ছেন। আবার সমৃদ্ধ কিভাবে নিশ্চিত হয়, উন্নয়ন কিভাবে টেকসই হয়, সে ব্যাপারে আপনারা চাক্ষুষভাবে দেখেই আমাদেরকে কিন্তু সংশোধন করছেন। তার মানে একটা মহৎ কাজের মধ্যে আপনারা ব্রত আছেন। আমি অবাগা বলতে পারেন যে এই বিষয়ে লেখাপড়া পুরো আমার সে সৌভাগ্যটা হয়নি আপনাদের মতো হয়ে ফাংশন করানো। আমি হয়েছি একজন পলিটিশিয়ান, যেখানে জবাবদিহিতা আছে, দায়বদ্ধতা আছে, যেখানে আপনারা বিবেক হয়ে কাজ করছেন, আর সেই বিবেক যা ধারণ করে তা প্রতিষ্ঠিত করবার জন্য আমরা মাঠ লেভেলে কাজ করছি, অথবা সরকার ব্যবস্থাপনায় থেকে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য এবং জনগণের যে ম্যান্ডেট ছিল সেটা প্রতিষ্ঠিত করবার জন্য তাদের প্রত্যাশা অনুসারে, আমাদের ইশতেহার অনুসারে, কমিটমেন্ট অনুসারে কাজ করছি। তো এই কাজ করতে গিয়ে তো প্রতিবন্ধকতা থাকে, সফলতা থাকে, ব্যর্থতা থাকে। যে প্রত্যাশা মানুষের তা প্রতিষ্ঠিত করা অনেক সময় চ্যালেঞ্জও বটে। আমরা একটা উন্নয়নশীল দেশ মাত্র, একটা উন্নয়নশীল দেশে যখন আপনি থাকবেন, আপনি যেভাবে ডেভেলপমেন্টটা চিন্তা করবেন তার সাথে কিন্তু কিছু অন্তরায় থাকে, কিছু নির্ভরতা থাকে, প্রতিষ্ঠানগুলি ফাংশন করানোর ক্ষেত্রে কিছুটা জরাশীর্ণতা থাকে, কিছুটা প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা থাকে, যেটা হয়তো মানুষের প্রত্যাশার সাথে সেভাবে এগোনোর ক্ষেত্রে আরো বেশি মনোযোগ দরকার, আরো বেশি ফাংশনাবল হওয়া দরকার। সেইগুলি নিয়ে কাজ করতে হচ্ছে। আর কিন্তু সফলতা ব্যর্থতা থাকবে। তবে একটা কথা আমি আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে যে আপনাদের সবকিছু স্বচ্ছতার সাথে, নির্মোহভাবে, কোন রকম ছাড়া, ধরেন দুরভিসন্ধিতা ছাড়া জ্ঞাত করার আমার মানসিকতাও আছে এবং আমার চরিত্রটাও আছে। তো আমি খুবই পছন্দ করি ট্রান্সপারেন্ট থাকতে, আর যা দেখেছি, যা দেখছি, আর যা করছি তা সেভাবে বলতে। কিন্তু সমস্যাটা হচ্ছে সেভাবে যখন আপনি বলতে চান তখন এটার প্রেডিকশনটার মধ্যে অনেক ভ্যারিয়েশন চলে আসে। সেই প্রেডিকশনটা অনেক সময় জাতীয় স্বার্থ থাকে না। বিবেকের প্রেডিকশন বলছে, আমার না, যারা আপনারা বিবেক। তো বিবেক তো নিশ্চয়ই একেবারে বিশেষভাবে সবারই বিবেক সম্পূর্ণভাবে সমৃদ্ধ তাও না, চিন্তার ভিন্নতা থাকে, যার জন্য তার ব্যাখ্যাও ভিন্ন হয়ে যায়। তো আমরা যত বেশি এই চিন্তার মধ্যে জাতীয় স্বার্থ, বৃহত্তর স্বার্থ আনতে পারবো এজ এ নেশন, পাশাপাশি এজ এ ব্যবস্থাপক অথবা সাংবাদিক, তত বেশি আমার কাছে মনে হয় যে আমাদের অগ্রগতিটা
হবে, সমৃদ্ধ হবে। আমাদের যে লক্ষ্যে পৌঁছানো উচিত অ্যাজ এ নেশন, সেটা আমরা রাজনীতিবিদ, ব্যুরোক্রেট, সাংবাদিক সবাই মিলে আমরা মনে হয় ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো সেভাবে কাজটা হওয়া দরকার, আমি সেটা ফিল করি। আর আজকে আসছে আপনাদের সাথে আড্ডা দিতে, বেসিক্যালি জানলাম যে আপনাদের সত্য হতো এতটুকু জায়গার মধ্যে এভাবে থেকে বিবেকটাও তো সঠিক রাখা কঠিন, কারণ বিবেক তো আবার আবেগ দিয়ে প্রভাবিত হয়, রাগ বিরাগ অনুরাগ দিয়ে প্রভাবিত হয়। তো এর আপনাদের আরো সুযোগ সুবিধা নিশ্চিত হওয়া দরকার। আমি একটা জিনিস বলতে পারি, তিনটি মন্ত্রণালয়ের কথা আপনারা বলেছেন, মন্ত্রণালয় তো ফাংশন করানোর একটা নির্দিষ্ট বিধি বিধান প্রক্রিয়া আইনি সবকিছু আছে, জবাবদিহিতা ট্রান্সপার। সেই জায়গায় কতটুকু মানে আপনাদের বান্ধব হওয়া যাবে, কিন্তু আপনাদের কতটুকু সহযোগী হওয়া যাবে সেটা আমি এখনো বুঝি কম। তথ্যের ক্ষেত্রে হওয়া যাবে, কিন্তু আমি বলছি অন্যান্য সহযোগিতা থাকে তো, কারণ আমাদের এই সেক্টরটাও তো সমৃদ্ধ হওয়া দরকার, সাংবাদিকতার সেক্টরটা। তবে ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন যে আমার এই সক্ষমতাও আছে, মানসিকতাও আছে, সে জায়গায় যদি বলেন যে কি করতে হবে যে কোনো একটা কাজ, সেটা যে ব্যয় হোক না কেন আমাকে জানালে আমি ব্যক্তিগতভাবে করে দিতে এখনই প্রস্তুত আছি। এখন আপনাদের যদি এমন কোনো কাজ থাকে যে এখানে 10, 20, 30, 40, 50 লাখ টাকার বিনিময়ে কারণে হচ্ছে না, সাফার করছেন, সেটা ব্যক্তিগতভাবে দেওয়ার আমার সামর্থ্য আছে, আমরা আবারও বলছি মানসিকতা আছে, সেটা আপনারা আমাকে জ্ঞাত করতে পারেন যে না ঠিক আছে, এখানে আপনি যেহেতু সাংবাদিকতার ছাত্র অথবা সাংবাদিক হন নাই, ধারণ করেন, আপনাদের রাইট আছে যেটা বলছিলেন তিনি বারবার, সে জায়গা থেকে এরকম কিছু হলে আমাকে বলতে পারেন, আমি সবসময় প্রস্তুত, এখনো প্রস্তুত। না, ভবন তো শুধু স্ট্রাকচারে হয় না, ব্যয় ভবন হয় না, আরো কিছু প্রাসঙ্গিকতা আছে, হ্যাঁ অনুমতি আছে, একটা ডিজাইন ড্রয়িং আছে, কি কি ফ্যাসিলিটি থাকবে সেগুলি আছে। ওইটা যদি করেন এত কত বড় ভবনের তোর শেষ নেই, 100 তলাও হতে পারে, আবার এখন একটা ভবন তো আছেই, এটা হবে না, 2 তলা হইলে না। আচ্ছা, এরকম যদি হয়, আমি আবারও আপনাকে বলি যে আপনাদের যদি এরকম হয় যে আমি ব্যক্তিগতভাবে 2, 4, 10, 20, 50 লাখ টাকা দিলে আপনাদের কোনো পারপাস সার্ভ হচ্ছে, আমি রেডি, প্রস্তুত। না, প্রস্তুতির কথা আমি বলছি না, আমরা প্ল্যান জানেন না, না না অবশ্যই আমি একটু ক্লিয়ার করি, আমি প্রস্তুতি নিয়ে হচ্ছে বলতে আমি বুঝাচ্ছি আপনাদের তো আর প্রশ্ন করার কোনো ই নেই, আকাশ সমান পরিধি, যেটা আমার না সেটাও জানতে চান, আবার আমার ন্যায় কথা বললে খুশি হন না। আমি যদি এই কথা বলি যে আপনার একটা প্রশ্ন আপনি আমাকে করলেন, আমি যদি বলি যে এটা আমার মন্ত্রণালয়ের অধীন না, না না এটা এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে, তাদের কাছে আপনি উপযুক্ত ব্যাখ্যা পাবেন, তাতেও তো আমি আপনাকে খুশি করতে পারি না। সমস্যাটা হচ্ছে এই জায়গায় আপনি আমাকে বলেছেন আমার কাছে কিছু জানতেই চান, এখন যখন জানতেই চান তখন যেটা হয়ে যায় কোনো কোনো সময় এমন হয় যে এই প্রসঙ্গে উনি কথা না বললেই ভালো হতো। আমি ভেরি ফ্রাঙ্কলি আমি আড্ডা মারতে আসছি, আবারও বলছি আড্ডায় একজন দর্শক হয়তো বলবে উনি এ প্রসঙ্গে উত্তর না দিলেই পারত, কিন্তু আমি তো আপনাকে উত্তর না দিয়ে স্যাটিসফাইড করতে পারছি। এরকমের কিছু বিব্রতকর পরিস্থিতি কোনো না কোনো সময় আমরা আপনারা করে মজা পাচ্ছেন আর আমরা হয়ে ব্যথিত হচ্ছি, শিকার হয়ে। পরামর্শ আচ্ছা, এরকম একটা হলে রবি সোমবার দিকে আমরা বসি, তো সেটা আমার মনে হয় ভালো বলতে পারি। আপনি যদি রবি সোমবারের দিকে বসেন তো আমার মনে হয় যে সেটা আরো বেশি সমৃদ্ধ। প্রশ্ন করবে না যদি আমার পরিকল্পনা হলো সরকারের পরিকল্পনা, কোন মন্ত্রণালয় সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করে, আর আমার অঙ্গীকার যদি বলেন ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার আমার অঙ্গীকার, পরিকল্পনা হচ্ছে সরকারের, মাঠে বাস্তবায়ন করি আমি। অতএব সরকারের তো 180 দিনের একটা পরিকল্পনা আছে আপনারা জেনেছেন, এবং তার মধ্যে আমার মন্ত্রণালয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ আছে, সেগুলি আমরা বাস্তবায়নরত আছি, এটাই পরিকল্পনা।
একটা জিনিস আসতে পারে, আমাদের পরিকল্পনা এবং অঙ্গীকারের সাথে আপনার প্রত্যাশার একটা ব্রিজ তৈরি করা যেতে পারে। আপনার প্রত্যাশা তো আবারও বলছি বিবেকের প্রত্যাশা, জাতির বিবেক, সাধারণ মানুষের কণ্ঠস্বর, আপনার ভয়েস, এর সাথে যদি কোথাও ডিসিমিলারিটি থাকে তখন আপনি বলতে পারেন যে আপনাদের এই পরিকল্পনার সাথে জনগণের প্রত্যাশার এই জায়গায় একটা সেতু বন্ধন দরকার, সেটা আরো বেশি জনকল্যাণ নিশ্চিত করে, জনসমৃদ্ধি নিশ্চিত করে। সেটা আমরা হয়তো অ্যাকোমোডেট করতে সরকারও অঙ্গীকার করেছে, আমারও অঙ্গীকার আছে, আমারও সে দায়বদ্ধতা আছে। তো এই প্রশ্ন করবো না, বাংলাদেশের যে মেট্রো রেল এবং পদ্মা সেতু জনগণের কাছে আমাদের নিঃসন্দেহে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মেট্রো রেল স্টেশনগুলোতে কোনো স্টেশন মোটামুটি গণশৌচাগার হয়ে আছে। কারণ সেখানে এমন ভাবে বিশেষ করে ভাসমান দোকান বসেছে, সেই দোকানের লোকজন সেখানে ময়লা আবর্জনা করে রেখেছে। কোরবানির সময় আমরা যেটা দেখছি মেট্রো রেল কেন্দ্রিক গরুর বাজারে কি একটা কাহিনী করেছে। এরপরে পোস্টার এমন ভাবে সাজানো হচ্ছে প্রত্যেকটা পিলারে, যেটার দিকে তাকানো যায় না, মানে বিশ্রী একটা হচ্ছে। কিন্তু দিন শেষে কিন্তু দায়ভারগুলো আপনার মিনিস্ট্রির উপরেই যায়, এবং পদ্মা সেতুতে বিশেষ করে পিলারের মাটি খননের ইট ভাটায় বিক্রি করার কিন্তু কোনো কিছুতেই খুব একটা ব্যবস্থা নিচ্ছে না। আমি খুব ব্যথিত একটা জায়গায়। পদ্মা সেতুর পিলারের ব্যাপারে মাটি নিয়ে যেটা আপনারা যেভাবে এসেছে, এটা আরো একটু জেনে বুঝে দায়িত্বের অংশ ছিল। আমি স্বীকার করছি যে সাংবাদিকতা শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ নাই। সাংবাদিকতা এখন এমন হয়েছে, শুরু কোথায় আর শেষ কোথায় কেউ জানে না। আপনি হয়তো মনে করছেন এই জায়গায় সচিবালয়ের সাংবাদিকতা, আইন অনুসারে তাই, বিধি অনুসারে তাই, ধারণাও আমাদের তাই, বৈধতাও তাই, যে এটা সচিবালয়ের সাংবাদিকতা, রাইট? আমি এখানে বসেছি, তো সচিবালয়ের সাংবাদিকতা হওয়া উচিত। কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে এটা কোনো সীমাবদ্ধতা নাই। উৎপত্তি কোথার থেকে কেউ জানে না, শেষ দিয়ে হয় কোথায় কেউ জানে না। আমি যে সাংবাদিকতা পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা সম্ভবত এরকম না যেটা চলছে, সম্ভবত এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিশ্চিত অনেকে আছেন, এরকম আসলে না। সমস্যা হয়েছে আমরা যারা সাংবাদিকতা পড়েছি বা যারা পড়েছেন সবাই সাংবাদিক হননি, আবার যারা সাংবাদিক হয়েছেন সাংবাদিকতার একদিনের জন্য পড়া লাগেনি, এরকম একটা সমাজ ব্যবস্থা আমাদের। পদ্মা সেতুর যে জায়গাটা আমি জেনেছি, এই রেল সেতুর যেখানে এটা একটু গভীরে দু একজন সাংবাদিক জানলে ভালো হতো। যখন আপনি কোনো মেগা স্ট্রাকচার করবেন, স্ট্রাকচারে কাজ করার জন্য কোনো সময় একটু আপনার এটাকে বলা হয় ভেহিকেল চলাচল, স্ট্রাকচারটাকে দাঁড় করানোর জন্য অথবা ধরেন বিল্ড করার জন্য কিছু নিচে কিছু সাপোর্টিং লাগে। সেখানে দেখা হয় যে ধরেন পদ্মা সেতুর নদীর মাঝখানে গিয়ে স্ট্রাকচার যেটা হবে সেটা একরকম, কিন্তু এই তীরের পাশাপাশি যে স্ট্রাকচারগুলি হবে সেটা কম ব্যয় করার জন্য অথবা ধরেন সহজে করার জন্য, দ্রুততম সময় করার জন্য কিছু কিছু জায়গায় আর্থ ফিলিং থাকে। আর্থ ফিলিং থেকে ওখানে ভিকেলগুলি নিতে হয়, যন্ত্রপাতিগুলি নিতে হয়, নিয়ে আবার ওখানে শাটার সেট করা, বিল্ড আপ করা, এগুলি কাজ করতে হয়। এই জন্য দেখবেন যে কোনো কোনো জায়গায় আপনি যেখানে সেতু হবে দেখবেন, আপনি দেখে নেবেন যে দুই পারে কিছু জায়গায় একটু বাঁধের মতো করা হয়, করে সেখান থেকে সেতুটা কাজ করা হয়, কাজ করে ওটা আবার অপসারণ করে দেওয়া হয়, আবার চলাচলটা ইজি করে দেওয়া হয়। অর্থাৎ কিছু আর্টিফিশিয়ালি অ্যারেঞ্জমেন্ট করতে হয় প্রকল্প বাস্তবায়ন করার জন্য, প্রকল্প বাস্তবায়নের পর আবার সেটা অপসারণ করতে হয়, এবং ওর জন্য চুক্তিও থাকে এবং ওর জন্য বরাদ্দও থাকে, ওইগুলো অপসারণের বরাদ্দ থাকে, এবং ধরেন কয়েকদিনের মধ্যে আপনি সরিয়ে নেবেন তার কন্ট্রাক্ট চুক্তিতে থাকে। এখানে ওই রকমের ভাবে কিছু রাস্তা সাময়িকভাবে, কিছু চলাচলের জায়গা, কিছুটা আর্থ ফিলিং, কিছুটা শাটার এস্টাবলিশ করা, এই জন্য প্রয়োজন ছিল। তখন কিন্তু এটা ভরা হয়েছে। সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থাকে, এটা অপসারণ করে ফেলতে হবে। কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে। ব্যর্থতা ওই জায়গায় যে কন্ট্রাক্টর ওটা সরে নেওয়ার কথা ছিল, সে সরাই নিবে, সে বিলও পায়নি। তার কিন্তু কন্ট্রাক্টের অংশ বিল সরিয়ে নিতে হবে। এই যে মাটিটা ফিল আপ করা হয়েছিল ওই জায়গায়, ওটা করে থাকবে না। থাকলে যেটা হয়, ফিজিবিলিটি যেভাবে স্টাডি হয়েছে তার সাথে ওই স্ট্রাকচারের মিল আর থাকছে না। ওটা হয়তো দেখা গেল যে
পানি চলাচল অন্যান্য চলাচলে বাধা সৃষ্টি করছে, এগুলো সরে ফেরার কথা ছিল। কিন্তু আগের কন্ট্রাক্টররা, যে কন্ট্রাক্টর ছিলেন, তিনি টাইম মতো এটা সরাননি। যেহেতু তিনি বিল পাননি, এখন সরানোর প্রয়োজন হচ্ছে, তাকে শর্ত দেওয়া হচ্ছে তুমি এটা সরাও। সরাতে গিয়ে এখন ওই আর্টিফিশিয়ালি মাটিটাই হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে সাবেক মাটি, কারণ কম্প্যাক্ট হয়ে গিয়েছে, বা ঘাস টাস হয়ে গিয়েছে, মনে হচ্ছে এটা তো একটা মাঠ, এটা তো মানে আর্টিফিশিয়ালি কোনো ভরাট করা জিনিস না, তাহলে কেন এখান থেকে মাটিটা কাটা হচ্ছে? যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল, থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মনে গর্ত হয়ে যাচ্ছে, এই পিলারের সাথে এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। কিন্তু এরকম একটা ধারণা সাধারণ মানুষের যেটা থাকে, আরে ভাই পিলারের নিচে মাটি কেটে যাচ্ছে, পিলার তো পড়ে যাবে, পিলার তো সমস্যা হবে। ইঞ্জিনিয়ারিং ভাষা এটা না। ওই মাটিটা আমার কাছে আরো মনে হয়েছে, আমরা স্টাডি করে দেখেছি, আপনারা এই নিউজটা আসার পর আমি ওই ব্রিজ ইঞ্জিনিয়ারিং এর সাথে আমাদের সেনাবাহিনীর যারা জড়িত, গতকালকে রাত্রে আমার সাথে কথা হয়েছে, অন্যান্য ইঞ্জিনিয়ার যারা জড়িত কথা হয়েছে, ওই মাটিটা সরালে ওখানে আরো যেটা হবে, ওই নাব্যতা বা অন্যান্য জায়গায় যে চলাচলের আছে পরিবেশগত এবং অন্যান্য দিক থেকে, পাশে সামান্য সামনে গিয়ে তো ওয়াটার, তো সেটা রেইনি সিজন ড্রাই সিজনের যে চলাচলটা ফিজিবিলিটি টেস্ট অনুসারে ভালো হবে। আর এখন হয়তো সেন্টিমেন্টের জায়গা থেকে মনে হচ্ছে যে মাটি সরাই কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আলটিমেটলি এই ধারণাটা হওয়ার একটাই কারণ হচ্ছে, মাটিগুলি প্রাথমিক পর্যায়ে সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরেই সরানো উচিত ছিল, কিন্তু সেটা সরানো হয়নি। এখন সরানো হচ্ছে বিধায় এইটা আমরা ওই কাজের সাথে সিমিলার মনে করছি না, মনে করছি ভিন্ন কিছু করে মাটি টাটি বিক্রি করে কেউ হয়তো কোনো গোষ্ঠী লাভবান হচ্ছে। এই মাটি সরানো তার অংশ না, এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ। যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। এটা হলো আসল জায়গা। মেট্রো রেলের অস্থায়ী দোকান উপরে থাকার কথা না। আপনি জ্ঞাত করলেন আমাকে, আমি আছি এটা নিয়ে একটা জেনে বুঝে, থাকা না যাতা থাকবে না যদি বৈধতা এরকম কিছু না থেকে থাকে। পোস্টার সাজানোর কোনো সুযোগ নেই। এখন বাংলাদেশে তো আমরা ঢাকা শহর থেকে পোস্টার মুক্ত করতে চাই, কিন্তু এত উৎসাহী লোকজন থাকে আড়ালে আবডালে অগোচরে রাত্রে তার বিজ্ঞাপন দিচ্ছে। কোচিং সেন্টারের বিজ্ঞাপন যদি যান, আমি আমার নির্বাচনী এলাকার সমস্ত কোচিং সেন্টারের মালিকদের ডাকিয়েছি। হোস্টেল, মহিলা হোস্টেল, অমক হোস্টেল পোস্টার করে, আপনি ছোট ছোট এরকম কাগজ করে, ঠিকানা এখনই যোগাযোগ করুন, ফোন নাম্বার দিয়ে এলাকাটা নষ্ট করে ফেলেছে, ভরে ফেলেছে। দড়িটা নিয়ে তার সাথে লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে, তার কারো অনুমতিরও প্রয়োজন না, কারো অসুবিধা হচ্ছে কিনা জানতেও চায় না, স্বেচ্ছাধীন। তো এই জায়গাগুলিতে নাগরিক সচেতনতা দরকার, আমাদের সবারই প্রতিবাদ হওয়া দরকার। আপনি যখন যাত্রী হিসেবে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে, একজন কিন্তু ওয়ালের পোস্টার লাগাচ্ছে, আপনিও বলতে পারেন ভাই পোস্টারটা কেন লাগাচ্ছেন, আপনি তো পোস্টার লাগানোর জন্য অ্যালাউ না। তো এভাবে যারা লাগায় তাদেরকে সচেতন করতে হবে। আমরা সব জায়গার থেকে এটার একটা ধরেন সামাজিক আন্দোলনের মতো না দেখালে, এই ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, পোস্টার মুক্ত রাখা, দেওয়ালে এই কি বলবো ব্যানার ফেস্টুন যেখানে সেখানে সব নেতার অথবা কোনো প্রতিষ্ঠানের এই লাগানোটা আমাদের শহরটাকে অনেকটা নোংরা করছে, দৃষ্টি নন্দন থেকে আপনার কি বলবো দৃষ্টি কটু করে ফেলছে আর কি, অথবা জরাজীর্ণ করে ফেলছে। তো সেটার জন্য তো নিশ্চয়ই সেটা তো আমাদের ডিমান্ড, সেটার জন্য কাজ করতে হবে। সিটি কর্পোরেশনকে আরো সজাগ করতে হবে। ইভেন আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা টহল দেন নিয়মিত থানায়, তারাও দেখতে পারেন তার এরিয়ার মধ্যে কোনো লোক এসে যে কোনো সময় পোস্টার ফেস্টুন ব্যানার রাস্তার উপর গাছের সাথে পেরেক মারিয়ে লাগিয়ে দিচ্ছে কিনা, অথবা একটা সুন্দর ওয়াল কালার করে রেখেছেন সেখানে একটা পোস্টার টাঙিয়ে দিচ্ছে কিনা। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলও দেখা উচিত। নাগরিক হিসেবে আমাদেরকেও সচেতন হওয়া উচিত, যারা লাগায় তাদেরকে আপনার আরো সজাগ করার জন্য বা সাবধান করাও আমাদের দায়িত্ব নিতে হবে। সরকারের ব্যাখ্যা আমি যেগুলি বললাম সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাংশন করা মানে তো সরকারেরই ফাংশন করা। নির্দেশনা তো আবার ওই চলে আসলেন, এটা আমার মন্ত্রণালয় সংক্রান্ত না, আমি তো নির্দেশনা দেওয়ার না বই কনসার্ন অথরিটি না, তবে এই নির্দেশনা থাকা উচিত। তবে আমি যতটুকু জানি নির্দেশনা আছে, মান্য হচ্ছে কম, মানা হচ্ছে। আমি যতটুকু জানি যে অবাধে যে কোনো জায়গায় পোস্টার ফেস্টুন ব্যানার লাগানোর নিষেধ আছে। যেমন আমাদের ধূমপানের জন্য তো 50 টাকা ফাইন আছে,
যত্রতত্র, কিন্তু ধূমপান তো চলছে। তো বিধি মনে আছে কার্যকর করা দরকার। একটু বলি, আমাদের যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় আগে অনুরোধ করেছিলেন, তারপরও বা একটা পরামর্শ দিয়েছিলেন, উনি একেবারে অনেকটা নিউজ আকারে খোলামেলা শেয়ার করেছেন। একদম বাস্তবিক পদ্মা সেতু নিয়ে যে বিষয়টা উনি একেবারেই পরিষ্কার করে দিয়েছেন। আর সবচেয়ে যেটা হচ্ছে, আমি আরো ক্লিয়ার করেছি, যেদিন আমরা ওনাকে ইনভাইটেশন দিতে গিয়েছিলাম, নিজের মনে করে উনি কিন্তু আমাদেরকে সময় দিয়েছিলেন যে আমরা আধা ঘন্টা বসবেন আমাদের ইসি কমিটির সাথে। তো আমাদের আরো 2টা প্রোগ্রাম ছিল বিদায় আমাদের জরুরি ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার সাথে 1 মিনিট কথা বলেছিলাম। মানে এতই আন্তরিকভাবে উনি বলেছিলেন যে আমরা 2টা দাওয়াত দিয়েছি, 2টা উনি অ্যাকসেপ্ট করেছেন। এটা হচ্ছে যে উনি পজিটিভ মাইন্ড হিসাবে আমাদের সাথে থাকতে চান, এবং আমরা ওনাকে কিভাবে হেল্প করতে পারি এই ধরনের মতামত বা পরামর্শ আজকে থাকতে পারে। আমরা যেহেতু প্রশ্নের দিকে যাবো না, উনি আগে না করেছিলেন, আপনাদের কাছে এটা আমি ক্লিয়ার করে দিলাম। এই জন্য ভাই এসেই বলছিলেন যে আমি তো আসলে এরকম থাকার কথা না। এখন আপনাকে আরো ক্লিয়ার করে দিচ্ছি, এটা আমাদের প্রি প্ল্যান না, একেবারে আমাদের যারা এই পর্যন্ত আসছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসছেন, ধর্মমন্ত্রী আসছেন, তথ্যমন্ত্রী আসছেন, প্রতিমন্ত্রী আসছেন, সবাইকে এনে এই যে আমাদের গড়ের মধ্যে দেখলাম, পরিচয় হলাম। যেহেতু সবাই সাংবাদিকতা পেশা এটা, তার তো আজকে একটা অ্যাসাইনমেন্ট এখানে আপনার সাথে কি আলোচনা হলো এটা তার অফিসে জবাব দিতে আছে। সেই জন্য আমরা খোলামেলা অনেক সময় সংলাপ হিসাবে আমরা ব্র্যান্ডিং করেছি, এটা যাদেরকে আনি সংলাপ হিসেবে করে থাকি। তারপর আমরা এই যতক্ষণ এখানে আলোচনা করলাম, মাননীয় মন্ত্রী মহোদয় বলল, আমরা একটা খুশি সংবাদ দিলেন আমাদেরকে, আমাদের সংগঠনকে উনি সহযোগিতা করবেন। এটা আমরা মনে করি যে ওনার নিজে থেকেই বলেছেন ব্যক্তিগতভাবে ওনার সমর্থন আছে। আমরা এটার জন্য আমরা খুবই আনন্দিত, ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এছাড়া নিউজ না ছেড়ে যদি ওনার মন্ত্রণালয় থেকে সহযোগিতা করতে কোনো মতামত থাকে দিতে পারেন, উনি প্রশ্ন উত্তর দিবেন না, যেহেতু উনি আগে বলেছেন। এইটুকু যদি পারেন তাহলে আমরা শেষ করবো। প্রশ্ন না, মতামত দিতে পারে না, উত্তর দেওয়া ধন্যবাদ। আমি মতিন আব্দুল্লাহ, যুগান্তরে কাজ করছি। আমি সড়ক পরিবহন আমি দীর্ঘদিন ঢাকায় থাকি, প্রায় 2 দশক হয়েছে। ঢাকা মহানগরে যে বাস সার্ভিস, এটা পৃথিবীতে কোথাও এরকম বাস সার্ভিস আছে বলে আমরা জানি, বা যারা বিভিন্ন দেশ ঘুরে ট্রান্সপোর্টে কাজ করে তারাও বলেন যে এরকম। আমাদের ঢাকা শহরে ভালো বাস সার্ভিসের উদাহরণ তৈরি হয়েছে ছোট বিষয়ে। একটা হলো হাতিরঝিল, ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, বা আমাদের মেন শহরের যাত্রী ওঠানামা বা বাসের পরিবেশ যেরকম ওই ধরনের কিন্তু ওখানে নাই। বাসের ভিতরে যদি কারো কিছু ফেলেও যায় সেটা তারা ফেরত পায়। তারপর গুলশান বনানী বাড়িধারা, সেখানে একটা দুর্ঘটনার পরে ওখানে বাস সার্ভিসটা কিন্তু উন্নত হয়েছে। আমাদের শহরে বাস, প্রাইভেট কার, রিক্সা এবং অটো রিক্সা, মোটর বাইক সব মিলে একটা চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। বিএনপি সরকার 2003 সালে উদ্যোগ নিয়েছিলেন, পরে 2005 সালে কার্যকর হয়েছিল এসটিপি, যেটা রিভাইজড হয়ে আরএসটিপি হয়েছে, এখন নিউ আরএসটিপি হচ্ছে। সেখানে কিন্তু আমাদের নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে যে এই শহরে চলাচল উপযোগী করতে হলে কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে। অবশ্য আপনার জানা আছে। আমরা যেটা গত 5-6 বছর বা আরো বেশি সময় ধরে যেটা দেখছি, বাসটা শৃঙ্খলায় আনতে হলে একটা পলিটিক্যাল ডিসিশন দরকার, এটাই কোনো সরকার নিতে পারছে না। আর এটা হলো রুটটা সিলেক্ট করে ফেললে বাস, উন্নত মানের বাস কিনলে এই শহরের মানে গণপরিবহনের যে সংকট, মানুষের বেশি ব্যয় হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা অন্যান্য যে আমরা যানজটের সমস্যা ভুগছি, এগুলো কিন্তু কমে যায়। মেট্রো রেল হওয়াতে আমাদের অনেকেই উত্তরার বাসিন্দারা গাড়ি ব্যবহার করে। বাস সার্ভিস যদি উন্নত করা যায়, সেটাও কিন্তু তখন মানুষ ব্যক্তিগত গাড়ি ছিল বাসে চলাচল করবে, তখন তার জন্য একটা সাশ্রয়ী হবে। এই উদ্যোগটা চলমান ছিল, অনেক ধরনের কার্যক্রম ছিল। আমি মনে করি যে নতুন সরকারের আপনি এই সংক্রান্ত দায়িত্বে আছেন, এই বিষয়ে নগরবাসীর জন্য কিছু করার বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া দরকার। ধন্যবাদ। সাগর বলে মতামত দিয়েছে, উত্তর দেওয়া দরকার। সেটা ভালো, আমার নাম হচ্ছে বিদ্যালয় সাগর, আমি আটকে বলছি। মধ্যমালিকে আমি একটা জিনিস মানে আমার মনে হচ্ছে যেটা একটু আপনাকে ইনফর্ম করা উচিত। আমরা জানি যে রেলওয়ে সেক্টর সবচেয়ে বেশি প্রতি বছরই লোকসানের সম্মুখীন হয়। সিলেটে রাস্তা খারাপ হওয়ার ফলে আমি ইদানিং 2-3 বার ধরে রেলেই ভ্রমণ করি, যেটা আমার চোখে পড়েছে
যে হচ্ছে একটা স্টেশন থেকে আরেকটা জায়গায় যাবে সে হয়তো টিকিট কাটে, পরবর্তীতে এখানে যারা টিটি থাকে তারা একটা টিকিট দেয়, মানে তাদের বাধ্য করে টিকিট কাটে, স্বাভাবিক কাটতেই হবে। টিকিট কাটার সময় যে একটা রিসিপ্ট দেয়, আমার মনে হয়েছে রিসিপ্টটার কোনো প্রকার ভুল নেই। রিসিপ্ট যদি 10 জন থেকে টাকা নেয় হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 জনকে রিসিপ্টটা দেয়। এখন আমরা জানি যে এখন একটা মেশিনের সিস্টেম করা হয়েছে যেগুলো রিসিপ্ট আপনার ডিজিটাল যে সিস্টেমটা, রেলে যদি এই টিকিট সিস্টেমটা যারা মানে অস্থায়ী যে টিকিটটা রেলের ভিতরে দিবে সেটা যদি ডিজিটাল সিস্টেম করা হয় তাহলে কত টাকা সে টিকিট দিচ্ছে যাত্রীকে, যাত্রী যদি সেটা বুঝে নেয় সরাসরি আপনাদের সফটওয়্যারে সেই হিসাবটা চলে যাবে। সেখানে এই যে একটা দুর্নীতি সেই সুযোগটা থাকবে না, কারণ যে বইটা দেয় এই বইটা ওদের পকেটে থেকে যায়। আমার মনে হয় না বইটা এতটা জমা, যেটা বেশি কথা থেকে ট্রাফিকের ক্ষেত্রে আগে ছিল। থ্যাংক ইউ। আর কোনো মতামত ওই জন্য তো ভালো, এটা তো কাজে লাগবে। আমি চিঠিতে আছি। আজকের সকাল থেকে তো ফেসবুকে ঢুকিয়ে দিলাম যে এই ক্যামেরা নিয়ে বেশ কথা হচ্ছে, কারণ বাজার বাংলা মোটর লাইনে বন্ধ হয়ে গেছে। তো এটা একটা নতুন প্রযুক্তি, এত সহজে তো বন্ধ হওয়ার কথা না। এটার পরিধি বাড়ানো, বড় ধরনের উদ্যোগ নেওয়া দরকার। আমি মনে করি এটা শুধুমাত্র সড়কে শৃঙ্খলার জন্যই না, এটা যে কোনো ক্রাইম নিয়ন্ত্রণের জন্য এটা খুব বেশি কার্যকরী। আরেকটা যেহেতু আমি বরিশালের মানুষ, একটা ইয়া ছিল যে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত যে সড়কটা এটা একটু বড় করার জন্য যে প্রযুক্তি চলছে বা চিন্তাভাবনা করছে সেটা দ্রুত অগ্রগতি করা যায় কিনা তাড়াতাড়ি করার জন্য। প্রতিনিয়ত আমরা দেখছি যে এখানে দুর্ঘটনা ঘটে গেছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে। আমি চপর ইঞ্জিন বাজার আছি। আপনার মিনিস্ট্রি সরাসরি অধীনে সাউন্ড পলিউশন, শব্দ দূষণ নেই। ঢাকার যে যানবাহনগুলো আছে, বাস বলি, প্রাইভেট কার বলি, মোটরসাইকেল বলি, অযাচিত যে হর্ন, আর ঢাকার সবচেয়ে এখন মানে কষ্টের জায়গা হচ্ছে শব্দ দূষণ। এটা নিয়ন্ত্রণে আসলে আপনাদের কোনো পরিকল্পনা বা কোনো চিন্তা ভাবনা আছে কিনা, কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? পরিবেশ মন্ডল এদিকে আপনারা বাস্তবায়ন বলবেন কিছু? আচ্ছা, আমাদের আসেন না একদম হেল্প কাজে লাগে। বাংলাদেশের ঢাকা শহর রাজধানী শহরের জনসংখ্যা 2 কোটির উপর। কোনো কোনো ক্ষেত্রে এটা আরো বেশি হলেও প্রতীয়মান হয়, অনেকে অনুমান করে। ঢাকা সিটিতে সবচেয়ে গত 1-1.5 দশক ধরে একটা বড় সমস্যা আবির্ভূত হয়েছে, সেটা হচ্ছে আন্তঃজেলা বাস। ঢাকার 3 প্রান্তে, মহাখালী উত্তর প্রান্তের জন্য, আর গাবতলী দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য, এবং সায়দাবাদে বাস টার্মিনাল রয়েছে, বড় বাস টার্মিনাল। কিন্তু দেখা যাচ্ছে বাসগুলো, চিটং যে বাসগুলো যাবে, সে বাসগুলো সায়দাবাদ থেকে সারা কথা সায়দাবাদ না থেকে তারা এই বাসগুলো ঢাকা শহরের কারণে সিটিতে গাবতলীতে নিয়ে আসে, ফলে রাস্তায় যানজট তৈরি হয়। আবার যে বাসগুলো সায়দাবাদ থেকেই ছেড়ে যাওয়ার কথা বা নোয়াখালী থেকে ছেড়ে যাওয়ার কথা বা গাবতলী থেকে, সে বাসগুলো শহরের ভিতরে চলে আসছে। এবং আমাদের জানা মতে 1 থেকে 1.5 দশক আগে ঢাকা সিটির বিভিন্ন জায়গায়, এটা কিন্তু মতামত, আমি আপনাকে প্রশ্ন করছিলাম, প্রশ্নও না মতামত, সেটা হচ্ছে 1 থেকে 1.5 দশক আগে ঢাকা সিটির বিভিন্ন জায়গায়, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, ফকিরাপুরে বাস কাউন্টার হিসাবে তাদেরকে গভর্নমেন্ট একটা অনুমোদন দেয়। কিন্তু শর্ত ছিল আমাদের জানা মতে যে এইখানে থেকে তারা বাস ছাড়তে পারবে না, বাস এখানে আনতে পারবে। কিন্তু তারা কিন্তু এই নিয়মটা পরবর্তীতে মানেনি, না মেনে তারা ফকিরাপুরে গাবতলী ওই পাশ দিয়ে আপনারা কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট রাস্তার উপর সিরিয়ালি বাস দাঁড় করিয়ে রাখে, 2-3 সিরিয়াল। ফলে স্বাভাবিক যান চলাচলটা মারাত্মকভাবে ব্যাহত। ওই এলাকায় বিশেষ করে যারা মিরপুর এলাকায় থাকে, যারা সাভারে মানিকগঞ্জে যাতায়াত করেন, রাতে যদি আপনি কখনো সরেজমিনে ভিজিট করেন, রাত 9টার পর থেকে বিশেষ করে আসাদগেটের পর থেকে সিরিয়ালি বাস দাঁড়িয়ে থাকে, আন্তঃজেলা বাসগুলো। তো আমার প্রশ্ন হচ্ছে, এটা তো যুগের পর যুগের চলতে পারে না, এটা একটা সমাধানে আসা দরকার। আপনার মধ্যে অনুরোধ, আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং আপনি প্রোয়াক্টিভ মানুষ, আপনি দেশ জাতির সেবায় নিয়োজিত এবং আপনার প্রতি মানুষের আস্থাও আছে, এটা একটা সমাধান করে অন্তত নগরবাসীকে একটু স্বস্তিতে আনার যদি কোনো একটা ব্যবস্থা আপনারা নিতে পারেন। ধন্যবাদ। আমি দু একটা বিষয় একটু ইঙ্গিত করি, তারপর আপনি বলেন, ভুলে যাব। আপনারা যে বিষয়গুলি এখানে উপস্থাপন করেছেন সেগুলি চমৎকার এবং চিহ্নিত। এই সমস্যা নিয়ে দ্বিমত কেউ করছে না, আমি তো করছিই না কোনোভাবে, সরকার করছে।
এই চিহ্নিত বিষয়গুলি নিয়ে সরকার কাজ করছে। যেমন ধরুন আপনি যেটা বললেন, ঈদের এক দেড় মাস আগে কিন্তু আমরা এই কাউন্টারগুলি বন্ধ করে দিয়েছিলাম। পরবর্তীতে মালিক সমিতি, শ্রমিক সংগঠন, সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ, যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিএ, আমার মন্ত্রণালয়ে আমরা বসে আমরা 3 মাসের জন্য একটা সময় নির্ধারণ করেছিলাম যে ঈদের আগে অথবা এই মুহূর্তে আপনি যেভাবে বলেন না কেন, এই রাস্তার পাশে যে কাউন্টারগুলি আছে সেটা হঠাৎ করে বন্ধ করে দিলে যাত্রী দুর্ভোগ হবে, কারণ যাত্রীরা এখানে এসে এই প্রক্রিয়ায় অভ্যস্ত, তাদেরকে সময় দেওয়া দরকার প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বাস স্ট্যান্ডগুলি এখনো পর্যন্ত ভালো মানের বাস, এসি বাস অথবা যেখানে অনেক বেশ কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করে, একজন যাত্রী কমফোর্ট ফিল করে, এই বাসগুলি বাস স্ট্যান্ড থেকে ছাড়ার উপযুক্ত কাঠামো এবং ব্যবস্থাপনা বাস স্ট্যান্ডগুলিতে নেই। সায়দাবাদ বলেন, মহাখালী বলেন, গাবতলী বলেন, গাবতলীটা কিছুটা অ্যাকোমোডেট, আর বাকি জায়গাগুলি যে ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে ওখানে যাত্রীরা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। একটা হলো পরিবেশগত, আরেকটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় ফ্যাসিলিটিস। পরিবেশ যেমন বলেন যে ভবঘুরে মানুষ, মাদকাসক্ত মানুষ, আমাদের শ্রমিকদের লাইফটা তো ওভাবে বাস শ্রমিকদের ডেভেলপ হয় নাই। তারা একটা কাপড় গায়ে, নোংরা কাপড়ে দেখা গেল দিনের পর দিন কাজ করছে, বাস স্ট্যান্ডে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, কোলের উপর শুয়ে আছে, এরকম আপনি পাবেন অনেককে। তো সেখানে সাধারণত একটু মননশীল যাত্রীরা যেতে চান না, সামর্থ্যবান যাত্রীরা যেতে চান না। ওখানে গিয়ে ওয়েট করার জায়গা নাই, ভালো টয়লেট নাই, এসি তো নাই, তারপর ব্যবস্থাপনাটাই নাই। অর্থাৎ সোহাগ বলেন, গ্রিন লাইন বলেন, যারা এরকম একটু প্রসিদ্ধ হয়েছে এই ব্যবসায়, তারা ওখানে ওই ফ্যাসিলিটি রাখেনি। তার মানে হচ্ছে যাত্রীরা বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে উঠবে এভাবে তারা হ্যাবিচুয়াল না। কারণ তো আমি বলেছি কেন হ্যাবিচুয়াল না। আবার বেসরকারিভাবে বাস যেগুলি আছেন তারা এখানে দীর্ঘদিন ধরে ওই ফ্যাসিলিটির কারণে করছেন। আপনি আধা ঘন্টা আগে গেলে কি করতে পারছেন, বসার একটা জায়গা আছে, লাগেজটা রাখছেন, ওয়াশরুম আছে, এসি আছে, আপনি অপেক্ষা করছেন, এসি বাসে চলে যাচ্ছেন। এই ফ্যাসিলিটিগুলি করা হয়, যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাস স্ট্যান্ডগুলি এই ফ্যাসিলিটিগুলি সিটি কর্পোরেশন এনশিওর করবে। টয়লেট, ফ্যানগুলি যাতে চলে, ওয়েটিং এর জন্য বড় রুম, এই ফ্যাসিলিটি করবে, তাদেরও কিছুটা সময় লাগবে। এটা হয়ে গেলে 3 মাস পর তারা ওখানে যাবে। এটা প্রিভিউ মিটিং 2-3 দিন আগে হয়েছে মাত্র, সেখানে এই সময়টা আর 1 মাস বাড়িয়ে করা বার্তা দেওয়া হয়েছে। বাস মালিক সমিতিরা বলেছে তারা ওই পরিবেশ পেলে, জায়গা পেলে তারা নিজেরাই ওখানে অবকাঠামো করে নেবে বাস স্ট্যান্ডে, তারা এগ্রি করেছে। আমি কিন্তু তাদের সহযোগিতা এখানে পেয়েছি। সিটি কর্পোরেশন তারা ডেভেলপ করে দিতে চেয়েছে, আর মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব নিয়েছে তারা পরিবেশটা এনশিওর করবে, যাতে তার মানুষ নিরাপদ থাকে, সাফিসিয়েন্ট স্ট্রিট লাইট থাকে, সিসি ক্যামেরা থাকে, মানুষ মানে উৎসাহিত হয় ওখানে যেতে, নিরাপত্তা জানিয়ে। এটা মেট্রোপলিটন পুলিশ করবে। এই পদক্ষেপ নিয়ে আমরা এগোচ্ছি। আমার হয়তো মনে হচ্ছে যে 4 থেকে 6 মাসের মধ্যে পরিপূর্ণ না হলেও একটা পরিবর্তন আপনারা এই বাস স্ট্যান্ডগুলিতে দেখবেন। এট দ্য সেম টাইম আমরা দেখেছি বাস স্ট্যান্ডগুলিতে সারা দিন বাস থাকে, ওখানে ওয়ার্কশপ হয়ে গিয়েছে। একটি বাস 8-10 দিন ধরে ওখানে রং করছে, ডেন্ট করছে, ইঞ্জিন ডাউন দিয়ে আবার সেটা রিসেট করছে, এরকম চলছে। এটা ওখানে চলবে না। আমরা ডিপো করার জন্য পরিকল্পনা নিয়েছি, একটা 300 ফিটে, একটা হচ্ছে কাজপুরে যেটা আমরা ডিপো করছি সেটা স্ট্যান্ডই হয়ে যাবে, সায়দাবাদ স্ট্যান্ড আস্তে আস্তে কাজ করে চলে যাবে। ফুলবাড়ি স্ট্যান্ডে চলে যাবে কিরানীগঞ্জে, আপনি জেলখানা ঠিক অপোজিট করে, গাবতলীটা চলে যাবে হিমায়তপুরে। এরকম ভাবে টার্মিনালটা শিফট হবে, কিন্তু এখনই হচ্ছে না। এখন ডিপো হিসাবে ওখানে ব্যবহার হবে, আর এখান থেকে গাড়ি ছাড়বে, কিন্তু পর্যায়ে গাড়িগুলি আসবে আবার কখন, গাড়ি ছাড়ার যে সময় আছে তার আগে আসবে এবং গাড়ি এখান থেকে ছেড়ে যাবে। স্ট্যান্ড হিসেবে ব্যবহার হবে, কারণ বাসের ওই ডিপো হিসেবে ব্যবহার হবে। আলাদা ডিপো করে আমরা ওখানে পর্যায়ক্রমে সর্বসাকুল্যে 2 বছরের মধ্যে আমরা বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে, গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহ কাছাকাছি, ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা,
ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে আপনার ওটাকে বিবেচনা নিয়ে। আর এটা আমরা এনশিওর করতে চাচ্ছি যে কলাবাগান, কল্যাণপুর, যে সমস্ত জায়গায় কাউন্টার, এসি কাউন্টারকে অথবা অনেকগুলি বেসরকারি বাসের কাউন্টারকে কেন্দ্র করে টেম্পোরারি স্ট্যান্ডের মতো হয়েছে, রাস্তার পাশে বাস দাঁড়িয়ে থাকে, তারা কাউন্টারগুলি পর্যায়ক্রমে সরায় নিবে। আর অবশ্যই কাউন্টারের সামনে বাস এনে যাত্রী উঠাতে পারবে না। এটা আমরা মোটামুটি এই পদক্ষেপ আমরা নিয়েছি। আর আপনার একটা কথা একটু বলতে হবে, আপনি বলেছেন আমরা মাল্টি মোডাল সিস্টেমের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জে আছে, কারণ আমাদের ভেহিকেল ভ্যারিয়েশন অনেক। টেম্পু আছে, ঘোড়ার গাড়ি আছে, অটো রিক্সা তো আছেই, তারপর আরো আছে আপনার কি ভ্যান আছে, ছোট পিক আপ আছে, মাঝারি পিক আপ আছে, ট্রাক আছে, বাস আছে, লেগুনা টেগুনা ইত্যাদি অনেক কিছু আমাদের আছে। রিক্সা তো আছে, পৃথিবীর কোনো জায়গায় এরকম ভাবে নেই। সিএনজি আছে, মিশুক নামে একটা পরিবহন ছিল, ওটাও এখন আছে। মোটরসাইকেল তো আছে, এটা তো প্রতিষ্ঠিত। এই যে এত ভ্যারিয়েশন একটা নগরে এরকম চলে নাই। ধরেন রেল আছে, মেট্রো রেল আছে, মনোরেল আছে, বাস আছে, এটাই হলো বেসিক। আর ব্যক্তিগত গাড়ি আছে। তো আপনি বাস নিয়ে যেটা বললেন, আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি যে বাস ব্যক্তি মালিকানায় একই রুটে 2-4-10 জন মালিকের বাস বিচ্ছিন্নভাবে চলবে না, যেটা প্রতিযোগিতা হয়। কেউ স্ট্যান্ডে থামে না, স্ট্যান্ডও নির্দিষ্ট নয়, লোক যেখানে হাত তোলে সেখানে থামিয়ে দেয়। এই পদ্ধতিতে আমরা বাস আর চালাবো না। আমরা প্রত্যেকটা রুটে যারা বাস চালায় তাদেরকে নিয়ে একটা কোম্পানি করতে চাই, নির্দিষ্ট বাস একই কালারের, নির্দিষ্ট মানের, ফিটনেস রেখে, ফ্যাসিলিটিস রেখে চালাতে হবে। সেক্ষেত্রে আমরা ইভিকে উৎসাহিত করছি, ইলেকট্রিক ভেহিকেল। তো এই কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। মালিকরা রুটগুলি রেশনাল ভিত্তিতে আমরা রুটগুলি চূড়ান্ত করছি, এবং মালিকরা কোন রুটে কোন কোম্পানি করবে সে ব্যাপারেও তারা কিন্তু কাজ করছে। তো আমরা চাচ্ছি যে বাস ব্যবস্থাপনা এবং চলাচলের ক্ষেত্রে একটা শৃঙ্খলা আনতে। প্রথম হলো মান, দ্বিতীয়ত হচ্ছে রুট, তৃতীয় হচ্ছে আপনার ট্রাফিক সিগন্যাল অথবা নির্দিষ্ট স্ট্যান্ডে থামবে এবং নির্দিষ্ট স্থান থেকে উঠবে। এই ব্যবস্থাপনাটায় আমরা অলরেডি গিয়েছি। দৃশ্যমান হতে হয়তো কিছু সময় লাগবে। ইভি অনেকে ইতিমধ্যে আনার প্রস্তুতি নিয়েছে। সরকারিভাবে যদি আমি আনতে চাই তো সেখানে তো একটা প্রসিডিউর আছে, আপনি জানেন। তো আমরা ইভিতে যাচ্ছি, সেখানে আবার সমস্যাও আছে। যেমন একটা ভালো ইলেকট্রিক বাস যদি আপনি আনতে চান, 2.5 কোটি থেকে 2.80 লাখ টাকা লাগে। বাট তিনি যখন ঢাকা মেট্রোপলিটনে চালাচ্ছে, তার দরকার 8 থেকে 10টা টিপ, তাদের ভাষায় দেওয়া। কিন্তু যে যানজট সে 4টার উপরে দিতে পারে না। তখন সে আবার 2.5 কোটি থেকে 2.80 লাখ টাকা দিয়ে একটা বাস আনবে, তার জন্য ব্যবসা বান্ধব হয় না বা সাশ্রয়ী হয় না। তো এইরকমের অনেক সমস্যাগুলি আছে। আপনারা যখন দেখছেন ঠিক আছে, কিন্তু আমরা যখন ফাংশন করতে যাচ্ছি, সমন্বয় করতে যাচ্ছি, তখন অনেককে আমরা ওই তার জায়গা থেকে দেখতে হচ্ছে, তার রাইটটা দেখতে হচ্ছে। তো সরকার এ ব্যাপারে কাজ করছে। আমার বিশ্বাস হচ্ছে যে আপনার একটা মাল্টি মোডাল সিস্টেম পাবেন। যেমন মনোরেলটা আমরা যুক্ত করেছি। মনোরেল প্রাইম মিনিস্টার খুবই আগ্রহী মনোরেলের ব্যাপারে। মেট্রো বন্ধ ছিল, আমরা লাইন 1, লাইন 5 নর্থ সাউথ চালু করেছি। কারণ আমরা চাচ্ছি যে মেট্রোটা ব্যাকবোন হবে, মেট্রো রেল, এমআরটি, আর মনোরেলটা আমরা সেটাকে ফিডার করে দিতে চাই, ফিডার লাইন। আপনি মতিঝিলে নামলেন, মতিঝিল নামে আর কোনো বিকেল পাচ্ছেন না। আপনি মতিঝিলের থেকে চলে গেলেন বাসাবো অথবা মাদারটেক, ওইদিকে চলে গেলেন, মনোরেল করে চলে গেলেন। অল্প জায়গা দিয়ে চলে যেতে পারে। স্ট্রাকচারটা অনেকটা লাইট, অল্প সময় নির্মাণ করা যায়, ব্যয়ও কম, যাতায়াতের জন্য সুবিধা, বড় বড় অবস্থাকেল ক্রিয়েট হয় না। অর্থাৎ এই 6টা লাইন আমরা কিন্তু মনোরেল চূড়ান্ত করে ফেলেছি। সমস্যা ছিল এটা ডিটিসিএ তে অন্তর্ভুক্ত ছিল না, আমরা ডিটিসিএ তে অন্তর্ভুক্ত করেছি। মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত না করে আপনি আমরা বাস্তবায়ন করতে পারবেন না। মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত হয়েছে, বাস্তবায়নের জন্য আমরা অগ্রসর হচ্ছি। অর্থাৎ বাস বলেন, মেট্রো বলেন, এক্সপ্রেসওয়ে, মনোরেল, এগুলি যুক্ত করে একটা মাল্টিমোডাল যোগাযোগ সিস্টেম ঢাকা এবং আন্তর্জাতিক আমরা করতে চেয়েছি। আরেকজনের একটা প্রশ্ন আছে, ওটা না বললে হবে না। মতামত ছিল ভাঙা বরিশাল সড়কটি 4 লেন করার জন্য জমি অধিগ্রহণ চলমান। জমি অধিগ্রহণটা এখনো শেষ হয়নি।
বড় অবকাঠামো করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে জমি অধিগ্রহণ। 3 বছর 4 বছরও জমি অধিগ্রহণ শেষ করা যায় না। কিভাবে দ্রুততম সময়ের মধ্যে জমিটা অধিগ্রহণ করা যায়, ডিপিপি অনুমোদন করা যায়, ডিটেল ডিজাইন চূড়ান্ত করা যায়, অল্প সময়ের মধ্যে সেই জায়গায় আমরা কাজ করছি। বলে রাখি আপনাকে, ভাঙা থেকে ইতিমধ্যে 28 কিলোমিটার 4 লেন টু সার্ভিস লেন সহ 6 লেন হবে, এটা চূড়ান্ত। বাকি যেখানে আছে সেখানে স্ট্যান্ডার্ড 2 লেন নাই। 2 লেন করবার জন্য আপনি দেখবেন এখন যদি যান, দুই পাশে 6 ফিট 6 ফিট করে এক্সটেনশন হচ্ছে, ওয়াইডেন করা হচ্ছে। এই ওয়াইডেনটা কমপ্লিট হয়ে গেলে আমার বিশ্বাস 2 লেন রাস্তা দিয়েও মানুষ নিরাপদে একটা স্ট্যান্ডার্ড গতিতে ভাঙার থেকে বরিশাল পর্যন্ত যেতে পারবে। এটা প্রায় হয়ে আসছে, 30 কিলোমিটারের মতো মাত্র বাকি, কাজ চলমান আছে। আমরা স্ট্যান্ডার্ড 2 লেনও যদি আপাতত করতে পারি, 4 লেন এবং 2 সার্ভিস লেনের ওই রাস্তা হওয়ার আগ পর্যন্ত, তাতেও আমি মনে করছি ভাঙা বরিশালের যাতায়াতের যে দুর্ভোগটা আছে, যেটা আপনি উপস্থাপন করেছেন, তার একটা সমাধান হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা আশা করব আমাদের সহকর্মীরা যে সব পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শগুলি আমাদের মাননীয় মন্ত্রী যারা সঙ্গে এসেছেন স্টাফ, তারা এগুলো নোট দেবেন এবং এগুলো বাস্তবায়নে আমাদের কষ্ট ভোগান্তি দূর করবেন। সেই সাথে এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমি নিজেও আমার এলাকা জামালপুরের দেওয়ানগঞ্জ, আমাদের এলাকায় কিন্তু বাস লাইন নেই, সম্পূর্ণ রেলপথের উপর নির্ভরশীল। মাননীয় মন্ত্রীকে কাছে পেয়ে আমার এলাকার মানুষের ভোগান্তির বিষয়টি উল্লেখ করতে চাই। যদি আপনার মাধ্যমে সেই ভোগান্তির অবসান হয় আমরা খুব খুশি হব। সেটি হচ্ছে যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে লোক আগে বিনা টিকিটে ঢাকায় আসত, এখন কিন্তু সেই দিন নেই। এখন সবাই টিকিট করতে চায় কিন্তু টিকিট পায় না। অপ্রতুল যে পরিমাণে ট্রেন, 2টা ট্রেন আছে জামালপুর টু ঢাকা টু দেওয়ানগঞ্জ, তিস্তা এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস, আর সরিষাবাড়ি লাইনে যমুনা এক্সপ্রেস আর সম্ভবত অগ্নিবীণা এক্সপ্রেস। এই 4টি ট্রেন আছে বিশাল এই লাইনে। কিন্তু এই গাড়িগুলো যে প্রথম দিকে যে বগিগুলো দেওয়া হয়েছিল সেগুলো নতুন ছিল, মোটামুটি ভালো ছিল। সম্প্রতি সেই ভালো বগিগুলো ঢাকা চট্টগ্রাম লাইনে নিয়ে ওদের যে ভাঙা পরিত্যক্ত বগি সেইগুলো আবার এই ট্রেনেরগুলো সংযোগ করা হয়েছে। কিন্তু আমাদের কিন্তু টাকা পয়সা কিন্তু কম নিচ্ছে না, টাকা আগেরটাই আছে, কিন্তু আমরা সার্ভিস পাচ্ছি না। অনেক সময় এসি নষ্ট থাকতেছে, ফ্যান চলে না, এসি গাড়িতে তো ফ্যান দিয়ে এই যাত্রীরা খুবই কষ্ট পাচ্ছে। আপনার কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই লাইনে পারলে আরো 2টি ট্রেন, ইন্টারসিটি ট্রেন দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে যেসব ট্রেন আছে সেগুলো যেন সংস্কার করে আরো সিটের সংখ্যা বেশি করা হয়, টিকিটের সংখ্যা বেশি করা হয়, তাহলে আমাদের এলাকার লোকজন খুব উপকৃত হবে। ধন্যবাদ। এবার যে আমাদের অনুষ্ঠান শেষ করবেন আমাদের শেষ করে, সেটা হচ্ছে ট্রেনের যে টিকিটের কথা বললেন, সামাজিক দাবি এবং আপনাদের দাবি অনলাইন করেন। এখন অনলাইন ট্রেন বলছে না, এক শ্রেণীর যাত্রীদের দাবি যে 50% অনলাইনে দেন আর 50% ম্যানুয়ালি আমাদের স্টেশনে দেন, এটাও তাদের দাবি। 50% ট্রেন, যেহেতু আমাদের দেশে সব মানুষ কিন্তু অনলাইনে হ্যাবিচুয়াল না, বোঝে না টিকিট কাটতে, একটা শ্রেণীর মানুষ হয়তো জানে, কিন্তু ট্রেনে যাতায়াত করে, বাসে যাতায়াত করে অনেক মানুষ আছে, তাদের সামর্থ্য আছে, ভালো সার্ভিস চায়, এসি বাসে যেতে চায়, কিন্তু তিনি আবার এই অনলাইনে টিকিট কাটার প্রসিডিউর কিভাবে ঢুকতে হয়, কনফার্ম করতে হয়, তিনি হয়তো জানেন না, বোঝেন না বা উৎসাহী না। তার মানে দুটো জায়গায় টিকিট রাখতে পারলে আমাদের যাত্রীদের যে চাহিদাটা নিশ্চিত হয়। কিন্তু ডিমান্ড হচ্ছে যে আপনার অনলাইনে নিতে হবে, যার জন্য এই যে আপনাদের যে ডিমান্ড, এই যে প্রগতিশীল শ্রেণীর যে ডিমান্ড, সেটা প্রাধান্য পাচ্ছে। এখন যদি আমি ম্যানুয়ালি কিছু টিকিট রিজার্ভ করতে চাই, বলবে যে কালোবাজারি করার জন্য মন্ত্রী তার নিজের লোকজন হয়তো কে বুঝেছে এটা সে করতে দিচ্ছে। আর অনলাইনে স্বচ্ছতার সাথে হয়, এতে কোনো সন্দেহ নেই, হচ্ছে, এটা প্রতিষ্ঠিত। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের সব যাত্রীরা অনলাইনে টিকিট কিনতে হ্যাবিচুয়াল না, সে স্টেশনে গিয়ে টিকিট কাটতে যায়, টিকিট পাচ্ছে না। না, আমি আপনার প্রশ্ন তার কথা বলছি, করছে, কিন্তু আপনি দেখবেন যে না, ওখানে তো ম্যানুয়ালও আছে। আপনি মেট্রো রেলে তো যে এমনও পাচ্ছেন যে আপনি অনলাইনে করতে পারছেন, ওখানে গিয়ে আপনি নিজেও করতে পারছেন, যে নিজে জানে সে নিজে করছে, যে কাউন্টারে থাকে জানে সে কিন্তু কাউন্টার থেকেও টিকিট নিচ্ছে।
ইভেন আপনি থাইল্যান্ডেও কিন্তু কাউন্টার থেকে টিকিট নেওয়া যায়, আপনি টাকা পে করে টিকিট নিতে পারেন, ওই অপশন রাখা হয় কিছু মানুষের জন্য। তো আমরা অনলাইনে যখন চলে গিয়েছি তখন রেলে এই ম্যানুয়াল টিকিটের একটা ডিমান্ড কয়েকজন মন্ত্রী আমাকে বলেছেন। গতকাল আমাদের ভূমিমন্ত্রী মিনু ভাই আমার অফিসে গেলেন এবং গিয়ে বললেন যে আমার রাজশাহীতে আপনি 50% ট্রেন টিকিট স্টেশনে দেন, নতুবা আমি এই চাপ নিতে পারছি না, মানুষ টিকিট পায় না, হয়রানির শিকার হয়। অর্থাৎ আমরা যখন আমি বুঝাতে চাচ্ছি যে একটা জায়গায় শিফট করতে চাই, একটা অবস্থান থেকে একটা উন্নত অবস্থানে যেতে চাই, পরিবর্তন অথবা বিবর্তন, আপনি যাই বলেন না কেন কিছু জটিলতা হয়। এই জটিলতাটা আবার ধীরে ধীরে অ্যাডজাস্ট করে নিতে হয়। এটা নিয়ে উদ্বিগ্ন হব না এবং এটা নিয়ে বিতর্কে জড়াবো না। যেহেতু আমরা অনলাইন সিস্টেমে চলে যাচ্ছি, আমাদের বেসটা এখনো হয়ে যাচ্ছে তেমন, এটা তো আপনারা জানেন যে একেবারে বেস হয়ে যাচ্ছে, ইলেকট্রনিক্স বেজ আমি বলবো। আর সব কিছুতে আমরা ম্যানুয়ালে থাকতে চাচ্ছি না। তখন এরকম কিছু জটিলতা আসে, আমার মনে হয় যে সেটা সমাধান হবে। আরেকটা কথা বলি, ক্যারেজ যেটা আপনি বললেন, আশা করছি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা 150-র মতো ক্যারেজ পেতে যাচ্ছি, বগি। এটা যদি আসে আমরা বেশ কিছু ট্রেনের বগির মান এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হব। একটা জটিলতা হয়েছে, বগি আসছে মিটার গেজের, লোকোমোটিভ আছে ব্রড গেজের। এই জায়গার কারণে আমাদের এখন ব্রড গেজের আরো 200 এডিবির সহায়তায় কোচ আনতে আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা মিটার গেজের আরো 60 থেকে 70টা লোকোমোটিভ আনার চেষ্টা করছি। এটা যদি আনতে পারি তাহলে ট্রেন যোগাযোগের যে জরাজীর্ণতা দেখছেন সেটার একটা বড় পরিবর্তন হবে। আর পুনর্বাসনের জন্য রেল লাইনগুলি ইতিমধ্যে পশ্চিমেরও একটা বড় প্রকল্প আমরা নিয়েছি। প্রকল্প আমি অনেক নিয়েছি, আপনাদের মনে হয় 2 ঘন্টা লাগবে যে কত প্রকল্প, নট পরিকল্পনা হাতে নিয়েছে। এগুলি বাস্তবায়ন করতে আমাকে 3টি বছর সময় দেন অন্তত। তারপর এটার কতটা পরিবর্তন আপনার বাসায় চলে যেতে পারবেন, ভাঙায় চলে গেলেন, অথবা ধরেন মানিকগঞ্জে আমরা নতুন ট্রেন লাইন যুক্ত করছি এই কমিউটার ট্রেন নিয়ে আসার জন্য। নরসিংদীতে আপনি আসলেন সকালবেলা, অফিস করলেন, আবার চলে গেলেন, যানজট কমবে, রাস্তার যে রোডের চাপ কমবে, এটা আমরা চাচ্ছি। এবং সেই কোচগুলি হবে মূলত মেট্রো রেলের কোচের মতো। 40 মিনিট দাঁড়িয়ে থেকে খুব একটা কঠিন হবে না, কিছু মানুষ বসবে আর অধিক মানুষ দাঁড়িয়ে থাকবে, তাতে বেশি যাত্রী বহন করা সম্ভব হয়। তো এই কমিউটার ট্রেন এই জায়গাগুলিতে কিন্তু আমরা আলাদা অ্যাটেনশন এবং ফোকাস দিচ্ছি। যে প্রকল্পে ইতিমধ্যে আমি অনুমোদন পেয়েছি, একনেক, পারসেস, সিসিজিপি, সিসিজিএ কমিটির থেকে, এই পর্যন্ত প্রধানমন্ত্রী একটি প্রকল্প বলেননি যে এটা দেওয়া হবে না, পরে দেওয়া হবে। উনি সবই দিয়েছিলেন, আর বাস্তবায়ন করবার জন্য আমাকে একটু সময় দেন। জি ধন্যবাদ। আমরা একটু ধৈর্য ধরি, আজকের একটু প্লিজ আর কথা বলেন না। আমরা জানেন যে আজকের একটা মত বিনিময়, অনেক পরামর্শ দিয়েছেন। আমরা এই প্রোগ্রামটি সাধারণত 1 ঘন্টায় শেষ করি, অলরেডি 1 ঘন্টা প্লাস হয়েছে, আমরা শেষ করতে হচ্ছে। চমৎকার আপনারা মতামত দিয়েছেন এবং চমৎকার ভাবে মাননীয় মন্ত্রী মহোদয় সেটা উপস্থাপনা করেছেন, যেটা করার কথা ছিল না। আমরা যেটা পাওয়ার কথা ছিল সেটাও পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা জানতে পেরেছি ওনার যে মহাপরিকল্পনা, অনেকগুলো অলরেডি প্রজেক্ট নিয়ে ফেলছেন। তো মাননীয় মন্ত্রীকে বলতে চাই, আপনি সাংবাদিক ছিলেন, মন্ত্রী হিসাবে সরকারের যে সর্বোচ্চ যে কাজগুলো আপনারা করছেন, সাংবাদিকরাও সরকারকে দেশকে সহযোগিতা করার জন্য এই যে আজকে মতামতগুলো দিলেন, আপনি কোথাও বুতুরি থাকলে আপনাকে ধরিয়ে দেওয়া হয়েছে, আপনি এটা খুব সহজভাবে নিয়েছেন, এটা আমাদের খুবই উপকারে আসবে। আমরাও চাই দেশের রাস্তাঘাট, রেল, মেট্রো সবকিছু একটা ডেভেলপমেন্টে আসুক এবং সেই পরিকল্পনা আপনি নিয়েছেন। আমরা দেখবো ইনশাল্লাহ, আমরা সেই আশায় থাকলাম আগামী 3 বছরের জন্য আমাদের সেই ডেভেলপমেন্ট ইনশাল্লাহ উন্নতির দিকে যায়। আর আরেকটা কথা বলি শেষ করবো, যেহেতু আমরা সবাই মতামত দিয়েছেন, আজকে আমাদের সাধারণ সম্পাদক তারা এলাকার কথা বলছেন, সুযোগ তো সবসময় থাকে না, তা আমি একটু বলে শেষ করে ফেলবো। সেটা হচ্ছে যে আমি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ছেলে, আর কোনো প্রশ্ন নিব না, মতামত নিব না, শেষ। বৃহত্তর ময়মনসিংহের ছেলে, আপনি গাজীপুর থেকে বালুঘাট যেটা 4 লেন রাস্তাটা, আপনি গিয়েছেন কিনা জানি না, সেখানে দেখবেন বাজারের কারণে, দোকানপাটের কারণে রাস্তা যানজট হয়, অন্য কোনো কারণে রোড ঠিক আছে, জাস্ট আপনি যদি একটু নির্দেশনা দিয়ে দেন এখানে বাস্তবায়ন হয়ে যাবে।
আরেকটি হচ্ছে বিএনপির আমলে সাইফুর রহমান সাহেব যখন ছিলেন, নরসিংদী বালুকা কিশোরগঞ্জ একটা রোড হয়েছিল, চমৎকার রোড, তখন মনে হয় প্রথম ভালো একটা রোড ছিল। এখন সবচেয়ে খারাপ এটা। বৈঠক থেকে কিশোরগঞ্জবাসী যারা যায় আমরা, রাস্তার এতই খারাপ অবস্থা, খুবই গর্ত হয়ে গিয়েছে। যদি আপনি এটা নজরে নেন তাহলে আমার মনে হয় যে উপকৃত হবো। সারা বাংলাদেশে নজর নিচ্ছেন, সুযোগ ছিল বিদায় বৃহত্তর ময়মনসিংহের 2টা রাস্তার কথা বলে ফেললাম। আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকে যারা ইসি কমিটিতে ছিলেন, আমাদের এখানে আছেন অনেকেই, সহসভাপতি, অনেক সুযোগ আছে পরিচয় করে দিন, পিন্টু ভাই, আমাদের বলো ফারুক আলম, দলের মধ্যে আছেন, আমাদের দেশপাল মদিন আব্দুল্লাহ ভাই আছেন, আগে মাস্টার, মানে ইসি কমিটিতে আছেন অনেকেই। তো বাকি তো আছে অনেকে একসাথে। তো আপনি খুবই আন্তরিক, আপনি সময় দিয়েছেন। আমি আরেকটা কথা আপনাদের স্বাধীনতার জন্য বলে রাখি, শেষ কিন্তু প্রোগ্রাম। আপনারা যখন, আপনার তো প্রত্যেকে আমরা বিচ্ছিন্নভাবে এই দেশের মধ্যে আছি, যখন কোথাও কোনো অনিয়ম, এই যে রাস্তায় অব্যবস্থাপনা, জরাজীর্ণতা, ওটাকে কি বলা হয়, বেহাল অবস্থা, এরকম যদি দেখেন সাথে সাথে আমার নজরে আনবেন। আমি চেষ্টা করবো তার তাৎক্ষণিকভাবে সমাধান করা। থ্যাংক ইউ। যদিও 23 থেকে 24,000 কিলোমিটার মহাসড়ক আমাকে দেখতে হয়, তার জন্য নিয়মিত পিএমপি যে প্রজেক্টটা থাকে, অর্থাৎ প্রায়োরিটি মেইনটেনেন্স প্রজেক্ট, সেখানে বাজেটের সীমাবদ্ধতা থাকে। তার মধ্যেও আপনাদের এই ধরনের ডিমান্ড বলবো আমি, যে এখানে এরকম একটা রাস্তা দেখছি, এটা দ্রুততম সময়ের সংস্কার হওয়া দরকার, মেরামত হওয়া দরকার, আমার নজরে আনলে আমি তাৎক্ষণিকভাবে সেখানে একটা ব্যবস্থা নিতে চাই। থ্যাংক ইউ। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই সেতুর নিচ থেকে মাটি কাটা, পিলারের নিচ পাশে মাটি কাটা, এটা নিয়ে যদি আপনাদের আরো অধিকতর মনে হয় যে একটু জানা অথবা ভিজিট করা দরকার, আপনারা, আমিও অ্যারেঞ্জ করতে পারি ভিকেল বা কমফোর্ট একটা যাতায়াত, আপনারা গিয়ে দেখে আসতে পারেন অ্যাকর্ডিং টু ওই মানে কন্ট্যাক্ট শিডিউল, অথবা ওইখানকার কমপ্লিমেশন যে সমস্ত ওয়ার্ক ছিল তার অংশ ছাড়া অন্য কিছু না। যদি অংশ ছাড়া অন্য কিছু প্রমাণিত হয়, প্রতিষ্ঠিত হয়, ডেফিনেটলি এই মন্ত্রণালয় তার জন্য বড় শাস্তি দিতে বদ্ধপরিকর। কিন্তু আমার জ্ঞাত মতে, জানা মতে, এবং এই 2 দিন ধরে এটার অনুসন্ধানে আমি যা দেখেছি, সেই কাজটা দেখতে যদিও মনে হচ্ছে এরকম যে সেতুর মাটি নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ওই মাটিটা অপসারণ প্রয়োজন এবং অপসারণযোগ্য ছিল। হয়তো পরিস্থিতির কারণে এখন হয়তো মনে হচ্ছে মূল মাটি কেটেই সেতুকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। এর সাথে ঝুঁকির সম্পর্ক অথবা মাটি বিক্রির কোনো সম্পর্ক নেই। থ্যাংক ইউ। আপনারা গিয়ে ভিজিট করে আসতে পারেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।